শেখ হাসিনা বলছে যে ওই ভারতের ওই ঘটনার পরে রেন্টুকে ডেকে বলছে যে সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও। উনি বলছেন কেন এটা করব? তখন বলছে যে আরে বোকা, হিন্দু মুসলিম জাহানারা ইমাম যেভাবে মুক্তিযুদ্ধের ধারক বাহক হয়ে যাচ্ছে তা তো একটা ভয়ের ব্যাপার, আবার সার্ক সম্মেলন হবে, এটা তো পণ্ড করে দেওয়া দরকার। তো এক ঢিলে দুই পাখি, সার্ক সম্মেলন পণ্ড, জাহানারা ইমাম খতম, তুমি হিন্দুদের বাড়িতে হামলা করো। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বলাৎকার ও ধর্ষণের যে অভিযোগ উঠেছে সেটাকে কিভাবে দেখছেন? প্রথমত এই বিষয়গুলো তো তাদের অভ্যন্তরীণ ব্যাপার, এবং সেই বিষয়গুলো নিয়ে তাদের ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন যে কমিটি টিম, ওই টিম থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এবং সেই বহিষ্কারের বিষয়গুলো তারা বলেছে যে ওখানে অনৈতিক কর্মকাণ্ড আছে, যেটা ইসকনের যে বাংলাদেশের যিনি প্রধান তিনিও ওই কথাটা বলেছেন, এবং এই বলাতেই তাকে ইসকন থেকে বহিষ্কারও করা আছে, এবং সেটা তাদের হেডকোয়ার্টার থেকেই বহিষ্কার করা। এবং তিনি এখন ওই মন্দিরের মধ্যে নাই। এবং তাকে যখন এখান থেকে বহিষ্কার করা হয়, আমি দেখেছি যে সে কতটা উদ্যত, যে ইসকনের বিরুদ্ধে তিনি মামলা করেছেন। তাকে মন্দিরে থাকা নিষেধ করা সত্ত্বেও সে কিন্তু মন্দিরে থাকছে। এবং ওইখানে একটা আমরা যেটা শুনেছি যে একটা পলিটিক্যাল পাওয়ার, যারা এর আগে ক্ষমতাসীন ছিল সেই সমস্ত নেতাদের সহযোগিতায় সে যারা তাদেরকে বহিষ্কার করেছে ইসকন, তাদের বিরুদ্ধেও মামলা করে উনি টিকে আছেন। চিন্ময় দাস কেন ভারতের ফাঁদে পা দিল? বিষয়টা হচ্ছে দুটো কারণ। একটা হচ্ছে তিনি তো মূল স্রোতধারা থেকে যেহেতু বহিষ্কৃত, তার একটা ঠাঁই হওয়া দরকার, এবং ইন্টারন্যাশনালি লিডার হওয়ার একটা মনোবাসনা, সুপ্ত বাসনা পূরণ হয়ে গেল এর মধ্য দিয়ে, যে অন্যের অর্থে, অন্যের শ্রমে, অন্যের লোক বলে যদি আমি নেতা হতে পারি, এবং দেশ বিদেশে আমার বিশাল পরিচিতি, এবং হয়েও গেছে। তার আজকে কিন্তু সারা পৃথিবী জুড়ে তার মানে একটা নাম হয়েছে, সুনাম হোক আর দুর্নাম হোক, দুটোই হোক, তার পরিচিতিটা এখন হঠাৎ করেই সারা বিশ্বব্যাপী। এটা উনি চেয়েছিলেন বিধায়। চিন্ময় দাসকে নিয়ে কেন বাংলাদেশ বিরোধী বিবৃতি দিল ভারত? চিন্ময় তো ভারতের নাগরিক নয়, তাহলে তাদের কেন এত উদ্বেগ? রাইট। এই বিষয়টা নিয়ে ধরেন আপাত দৃষ্টিতে মনে হবে যে ভারত একটি হিন্দু প্রধান দেশ, এবং সেখানে বিজেপি ক্ষমতায় আছে, তো হিন্দুত্বের কারণেই তারা এই বিবৃতিটা দিয়েছে। বাস্তবতা কিন্তু তা না। বাস্তবতা যদি তাই হতো, গত 5 তারিখ, 5ই আগস্টের পরে বাংলাদেশের কোনো বড় মন্দির কিন্তু পুড়ে যায় নাই। আপনার 2012 সালে আপনার চট্টগ্রামে হাটহাজারীতে বিশাল বিশাল বড় বড় মন্দির, প্রায় 13টা মন্দির, ওখানে 60টি হিন্দু পরিবার ভস্মীভূত হয়েছে। নাসিরনগর গ্রাম ধরে জ্বালিয়ে দিয়েছে। আপনার রংপুরের দুটো গ্রাম, টিটু রায়ের ঘটনায় দুটো গ্রাম জ্বালিয়ে দিয়েছে, পীরগঞ্জ জ্বালিয়ে দিয়েছে। এই 2023 সালেও কুমিল্লা, চাঁদপুর, চৌমোহনী প্রত্যেকটি পূজা মণ্ডপ একেবারে ভস্মীভূত হয়েছে। তখন কিন্তু ভারত এত উদ্বেগ প্রকাশ করে নাই। এটি নিয়ে তারা কিন্তু অতটা বেশি মিছিল, মিটিং, বিক্ষোভ, প্রতিবাদ কিংবা ইন্টারন্যাশনালি যে ফোকাস সেটা করে নাই। যদি হিন্দুত্ববাদের হতো, তাহলে শেখ হাসিনার সময় 2008 থেকে 2023 সাল পর্যন্ত, এবং বাবরি মসজিদকে কেন্দ্র করে শেখ হাসিনার উদ্যোগে যে সারা বাংলাদেশে যে হিন্দুদের বাড়িঘর পুড়েছিল 1992 সালে, তো তখন কিন্তু ভারত উদ্বেগ প্রকাশ করতে পারতো যে এত বড় একটা ঘটনা ঘটলো সারা বাংলাদেশে। তখন কিন্তু হয়নি। মূল বিষয়টা হচ্ছে যে এবার যে তার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছে, এইটা টোটালটাই পলিটিক্যাল। যে তারা মনে করে যে এই ব্যাপার নিয়ে যত বেশি হাইলাইট করা যাবে, তার দেশে এইটা প্রচারণা করে তারা ভোট ব্যাংক, তার এলাকায় মুসলিম বিরোধী বক্তব্য দিয়ে হিন্দুদেরকে ইউনিট করা সম্ভব, এবং এই উদ্দেশ্য নিয়েই মূলত বলা, এবং এইটা নিয়েই প্রচারণা। এবং শুধু এরা করেছে তা না, আপনি দেখেন খোদ আমেরিকায় ভোটের আগে ট্রাম্প সাহেব বলছেন যে বাংলাদেশে ব্যাপকভাবে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, আমি যদি থাকতাম তাহলে নির্যাতন হতো না। এবং এইটা বলার ফলে যে কাজটা হলো ওনার, যে নির্বাচনে আমেরিকায় যত হিন্দু ভোট সব কিন্তু ট্রাম্পের পকেটে পড়েছে। এবং ট্রাম্প কিন্তু হিন্দু না, সে খ্রিস্টান। অথচ তার বিপক্ষে যে কমলা হ্যারিস, সে কিন্তু হিন্দু। মানে হিন্দুরা হিন্দুকে ভোট না দিয়ে ট্রাম্পকে দিল কেন? সে ট্রাম্পের একটা টুইটের কারণে। ঠিক এই পলিসিটা ভারতের মধ্যেও প্রত্যেকে, এই যে আমাদের বাংলাদেশে যে হিন্দুদের নিয়ে যে এটা টোটালটাই হিন্দুরা একটা ফুটবলের মতো ব্যবহার হচ্ছে, যে যা পারছে তার দিকে গোল করে নিচ্ছে, তার নিজের কাজে ব্যবহার হচ্ছে। এবং আমরাও সেই মানে দীর্ঘদিন থেকে আমরা সেইভাবেই ব্যবহৃত হচ্ছি। আমাদেরকে ব্যবহারই করছে হচ্ছে ভিকটিম বানিয়ে গোল করা। ইসকনের ব্যানারে নানা অপকর্ম হচ্ছে। জেএমবিকে যদি জঙ্গিবাদের অভিযোগে অভিযুক্ত করা যায়, তাহলে ইসকনকে কেন যাবে না? এই বিষয়টা আসলে হচ্ছে কি, একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। ইসকনকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না, কারণ আমাদের সনাতনী যে ধারা,
পরম্পরা সেটার সঙ্গে ইসকনের যে ধর্মচর্চা এটা মেলে না। আমাদের এখানে যেমন বলা আছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। আপনার প্রথম জীবনে লেখাপড়া করতে হবে 25 থেকে 30 বছর পর্যন্ত, এরপর বিয়ে থা করতে হবে, সংসার ধর্ম পালন করে ছেলে মেয়ে লালন পালন করে 65 বছর যখন হবে দেহের থেকে কামনা বাসনা যখন শেষ তখন সন্ন্যাসী হবে, না এলো সনাতন ধারা। কিন্তু ওনারা বাচ্চা বাচ্চা ছেলেপেলেগুলো নিয়ে এসে যেভাবে সন্ন্যাসী বানায়, এতে এই যে আমরা যে হিন্দু জনসংখ্যা যে কমছে, সে মানে কমার পিছনেও এই বাচ্চা কাল থেকেই সন্ন্যাসী বানানো, বিয়ে থা না করা, নানান কিছু অভিযোগ আমরা মনে করি। কিন্তু ইসকন কিন্তু কোনো জঙ্গি না, এটা আবার ঠিক। ইসকনের মূল কাজটা হচ্ছে যে ওই লোকদেরকে ডেকে ডেকে নিয়ে দেয় তার মন্দিরের মধ্যে একটা করে ঝুলার মধ্যে একটা মানে জপ মালা দিয়ে দেয়, সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করতেছে। মানে এর মধ্যে মানে দিনটাকে তাকে এত ব্যতিব্যস্ত রাখা, তিলক কীভাবে সে মানে লাগাবে, মালা জপ কীভাবে করবে, একাদশী কীভাবে পালন করবে, মানুষকে যেভাবে আমরা সবসময় চাই যে আমাদের শ্রীকৃষ্ণের যে বাণী দুষ্টের দমন শিষ্টের পালন, সবসময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এর ধারে কাছে নাই। ওই মন্দির কেন্দ্রিক, ঘর কেন্দ্রিক, মানে ঘরের বাইরে তাদের কোনো সময় আমরা কোনো আন্দোলনেও নিতে পারি না, আর জঙ্গিবাদ তো প্রশ্নই আসে না। এইটা হয়ে গেছে কি আসলে ওই যে গেরুয়া ড্রেস এক সন্ন্যাসীর কারণে টোটাল মানে ইসকনটা ভিক্টিমাইজ হয়ে গেছে। ইসকন মূলত হচ্ছে একেবারেই ঘরকোনা একটা সংগঠন, মানে এদের দিয়ে ওই মানে বাইরের জগতে কোনো কিছু করানো সম্ভব না। ওরা ওইটা নিয়েই ব্যস্ত থাকে সারাদিন, ওই গান শোনা, ধর্মীয় গান, আর ওইটা নিয়েই চর্চা, ওইটা নিয়েই কীর্তন, ওইটাই নাম জপ, ওইটা নিয়ে তিলক লাগানো, ওইটাই একাদশী পালন, সারাক্ষণ ওইটা নিয়ে ব্যস্ত। যে কারণে এই বহির্জগতে কী হলো না, ইসকনের 90% এর সদস্যরা এগুলো খোঁজ রাখে না। মানে এটা একটা জনগণের মধ্যে রিউমার ছড়ায় গেছে আর কি, বাস্তবতা ইসকন কিছুই না। অনেকে বলে যে ইসকন ভারতের রয়ের হয়ে কাজ করে, এটাও মানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং। এবং এই কাজগুলো করিয়েছে কারা? যারা বাংলাদেশে আজকে এই যে উগ্রপন্থা তৈরি করে, এই যে একজন মানে নিরপরাধ যে হৃদয় বিদারক ঘটনাটা ঘটলো চট্টগ্রামে, এই দুষ্ট চক্রই নিজেদের মানে বাঁচানোর জন্য, এই দৃষ্টিটাকে আড়াল করার জন্য অন্যের ঘাড়ে দায় চাপিয়ে নিজেরা সেফ থাকার মানে কৌশল হিসেবে এইটা প্রচার করেছে। এবং এর পিছনে আছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগেরা, মানে টোটাল অপকর্ম করছে তারা। তার মধ্যে হিন্দু আওয়ামী লীগেরও আছে, যারাই আছে। এই অপকর্ম করে টোটাল দায়ভারটা যাতে মানুষের দৃষ্টি এই যুবলীগের উপর না পড়ে, মানুষের দৃষ্টি যাতে এই যে সংগঠনগুলো কর্মসূচি পালন করছে যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের দৃষ্টি থেকে আড়াল করে ইসকনের ঘাড়ে দায় চাপিয়ে দেয়া। মূল বিষয়টা হচ্ছে অন্যদিকে নিয়ে যাওয়ার কৌশল হিসেবে এই কাজটা করেছে। ইসকন আর হিন্দু সমাজের মধ্যে তো বিশাল পার্থক্য, তাহলে কিছু সংখ্যক হিন্দু কেন তাদের ফাঁদে পা দিচ্ছে? ফাঁদে পা দেওয়ার পিছনে শুধু এটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। আপনারা জানেন যে 1947 সালে যখন ভারত ভাগ হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, তো এই ভাগের কারণে হিন্দুরা তখন থেকেই মানসিকভাবে মানে একবার হতাশা ছিল। এরপরেও একটা দিক ছিল যে তখন সেপারেট ইলেকটোরেট সিস্টেম ছিল, যে হিন্দুরা তাদের নিজস্ব প্রতিনিধি পার্লামেন্টে পাঠাতে পারত। সেটাও এই আওয়ামী লীগ গঠন হয় যেদিন, সেটা হচ্ছে 1955 সালের 21 থেকে 23 অক্টোবর। তো সেই সময় পার্লামেন্টে 72টি সিট ছিল রিজার্ভ হিন্দুদের। তো এইটাকে কেড়ে নেওয়ার জন্য আওয়ামী লীগের যেদিন জন্ম হয় সেই জন্মদিনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর একটা পলিসি ছিল, বলছে যে এনিহাও পার্লামেন্ট থেকে হিন্দুদের বের করে দিতে হবে। সেই কৌশল হিসেবে আওয়ামী লীগ গঠন করা। তারা বললো যে হিন্দুদেরকে বোকা বানানো খুবই সহজ, যদি বলা যায় আমরা অসাম্প্রদায়িক হয়ে যাচ্ছি, হিন্দু মুসলিম মিলেমিশে থাকবো, অযথা যৌথ নির্বাচন দরকার নেই, পৃথক নির্বাচন দরকার নেই, আমরা যৌথ নির্বাচনে আসি, আসলে পরে আপনারা পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারবেন, রাষ্ট্রপতি হতে পারবেন, কেন আমরা বিভেদ করব? এবং হিন্দুরা তাদের পাতা ফাঁদে, বিশেষ করে আওয়ামী লীগের পাতা ফাঁদে পা দিয়ে তারা হিন্দুদের ওই যে রিজার্ভ সিট যেটা সেটাকে তারা সরিয়ে নিয়েছে, পৃথক নির্বাচনটাকে বাতিল করেছে। ফলাফল হলো যে 1962 সালে যে নির্বাচন হলো, সে নির্বাচনে তারা মাত্র 3টা সিট পেয়েছে, অর্থাৎ 72 থেকে 3-এ আসছে, 69টা নাই। এইটা এই সংসদ যখন ভেঙে গেল পার্লামেন্ট, এটা আবার 1964 সালের নির্বাচন হলো, তখন ওই 3 জন মাত্র। তো ফলাফলটা কী হলো যে আওয়ামী লীগের ফাঁদা পাতে মানে যখন পা দেয়, এই দেওয়ার ফলেই আজকে হিন্দুদের এই সর্বনাশটা হলো তখন। এরপরে 1965 সালের দাঙ্গা, সেখানে হিন্দুদের উপর ব্যাপকভাবে নির্যাতন হয়। আপনারা যদি এখান থেকে একটু দূরে নারায়ণগঞ্জের সেই পানাম নগরীতে যান, দেখবেন যে সারি সারি বিশাল বিশাল বাড়িগুলো পড়ে আছে হিন্দুদের বাড়ি। অথবা আপনি এখান থেকে শেখরনগরে যদি যান, দেখবেন যে এরকম শত শত হিন্দু বাড়ি, কিংবা সাভারের বিলোনিয়া গিয়ে দেখবেন সারা বাংলাদেশেই আর কি বিশাল বিশাল বাড়িগুলো পড়ে আছে, বৌদ্ধেষ্ণু বণিক সম্প্রদায়, সাহা সম্প্রদায়, জমিদার সম্প্রদায়, তাদের বাড়িগুলো আর কি। তার মানে 64 দাঙ্গাতে তারা সব সহায় ফেলে চলে গেছে।
তো সাধারণ যেসব হিন্দুরা ছিল তারা হতাশাগ্রস্ত ছিল। পরবর্তীকালে তাদের মনে সর্বশেষ আশা জাগলো যে বাংলাদেশ স্বাধীন হলে একটা সমস্যার সমাধান হবে, পাকিস্তান নীতি থাকবে না। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও 1972 সালে বাংলাদেশের 64 জেলা সব মন্দিরগুলো পুড়িয়ে দিয়েছে দুর্গাপূজায়। এরপরে এনিমি প্রপার্টি পুনর্জীবিত করে হিন্দুদের 26 লক্ষ একর সম্পত্তি কেড়ে নিয়েছে। রমনা কালী মন্দির বিধ্বস্ত ছিল, সেটাকে ভেঙে একেবারে বুলডোজার দিয়ে সমান করে দিয়েছে। তো বঙ্গবন্ধু চলে শেষ হওয়ার পরে এরপরে বিএনপি আসছে, তারপরে এরশাদ সাহেব আসছে। এরশাদ সাহেবের সময় একটা স্বস্তি নিঃশ্বাস ফেলছিল। তারপরে আবার তো ওই যে 1992 সালে বিএনপি ক্ষমতায় আসার পরেই সেই ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটলো, সেটা আপনারা তো মতিউর রহমান রেন্টু বইতে পড়েছেন। শেখ হাসিনা বলছে যে ওই ভারতের ওই ঘটনার পরে রেন্টুকে ডেকে বলছে যে সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগিয়ে দাও। উনি বলছেন কেন এটা করব? তখন বলছে যে আরে বোকা, হিন্দু মুসলিম জানারা ইমাম যেভাবে মুক্তিযুদ্ধের ধারকবাহক হয়ে যাচ্ছে তা তো একটা ভয়ের ব্যাপার। আবার সার্ক সম্মেলন হবে, এটা তো পণ্ড করে দেওয়া দরকার। তো এক ঢিলে দুই পাখি, সার্ক সম্মেলন পণ্ড, জাহাঙ্গীর ইমাম খতম, তুমি হিন্দুদের বাড়িতে হামলা করো। তো তখন সে বললো যে আমি 5 লাখ টাকা নিয়ে সেই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি মন্দিরে মানে যারা ওই দুষ্ট লোক ছিল তাদেরকে পয়সা করে দিয়ে আগুন ধরালাম। ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে আগুন ধরালাম, এসে গিয়ে ওই রামকৃষ্ণ মিশনে গিয়ে আগুন ধরালাম, সমস্ত ঢাকা শহরে সব মন্দিরে আগুন ধরালাম, মরণ চাঁদের মিষ্টির দোকানে আগুন ধরাই দিলাম, ওই এম ভট্টাচার্যের ঔষধের দোকান লুট করালাম। তো এই ধরনের বলেছে আর কি ওনার বইয়ের মধ্যে। এবং ঢাকার বাইরে মানে সব জেলাগুলোতে শেখ হাফিজুর রহমান মুক্তিযুদ্ধ ট্রাস্টের প্রধান, তার বাড়ির থেকে ফোন দিয়ে সব জেলায় জেলায় আগুন ধরানোর ব্যাপার। তো তখন তো আরও হতাশ হয়ে গেল এবং তারপরে বাংলাদেশ থেকে বহু দলে দলে মানুষ চলে যেতে থাকলো। তো এরপরে আবার যখন 2001 সালে বিএনপি ক্ষমতায় আসলো, তখন ভোলা থেকে আরম্ভ করে সারা দেশেই ব্যাপকভাবে হামলা হয়েছে। তো সেটারও কোনো বিচার হলো না। পরবর্তীকালে আপনারা জানেন যে বর্তমান যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কমিশন, ওনাকে দিয়ে একটা কমিশন হলো যেটা হাইকোর্টের নির্দেশে। সেই কমিশনে 25,000-এর উপরে অভিযোগ পড়ে, সেখান থেকে উনি 20,000 বাদ দিয়ে মাত্র 5,000 রাখে। সেখানেও হাইকোর্ট সেগুলো বিচার করতে বলে, সেটারও বিচার হয় নাই হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও। পরে দেখা গেল যে এর সঙ্গে তোফায়েল আহমেদ জড়িত, এবং আমরা পরে জেনেছি যে এটা একেবারে শেখ হাসিনার মানে নির্দেশেই এগুলো হয়েছে। তো সব কিছু মিলে এটা হওয়ার পরেও 2008 থেকে 23 সাল পর্যন্ত বাংলাদেশের সব জেলায় প্রায় একেবারে সেই নাসিরনগরে গ্রাম ধরে জ্বালিয়ে দেয়া, রংপুরে গ্রাম ধরে জ্বালিয়ে দেয়, একটু আগে বললাম, সব সারা বাংলাদেশে এরকম ঘটনা ঘটার পরে একেবারে হিন্দুরা ডিসহার্টেড ছিল। তো সেই ডিসহার্টেডের পরে আবার এবার যখন 5 তারিখে আগস্ট ঘটনা ঘটলো, তো মূলত মানুষ মনে করছিল একটা উচ্ছ্বাস ছিল যে একটা ভালো একটা পজিশনে যাব। কিন্তু দেখা গেল যে আওয়ামী লীগ তাদেরকে এমনভাবেই ক্যাপচার করে নিল। যখন এই অন্তর্বর্তীকালীন সরকার হলো, সেখানে কোনো হিন্দু প্রতিনিধি নাই। একজন কোথার থেকে ধরিয়ে নিয়ে আসছে যারা হিন্দুরা চেনে না জানে না, তার কাছে মানুষ যে একটু হেল্প চাইবে, তাদের মানে কোনো সমস্যা পড়লে এই রকম কোনো নাই। তারপরে এই যে কয়েকটা সংস্কার কমিটি হলো, তার মধ্যে কোনো হিন্দু নাই। তারপরে হচ্ছে পুলিশ চাকরি ছিল, সেখান থেকে তাদেরকে সরাই দিলে, বহু অধ্যাপককে সরিয়ে দিয়েছে। তো এরকম বহু ঘটনার মানে বিষয়টা এই সরকারের প্রতি তাদের আর মানে যে ছিল সেটাও চলে গেল। হাইকোর্টে 252 জন কর্মকর্তা নিয়োগ করেছে, অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি, সহকারী অ্যাটর্নি, তার মধ্যে হিন্দু নাই। তো এই নানা কিছু কারণেই তারা মনে করছে আগামী দিনগুলো আমাদের জন্য একটা ভয়ানক খারাপ অবস্থা আসতেছে। তো এবং আওয়ামী লীগ এই সুযোগটা নিছে। তারা আওয়ামী লীগের বিভিন্ন জেলায় জেলায় যে সমস্ত কর্মকর্তা যারা ভারতে পালিয়ে আছে, তারাও এই সুযোগে যে হিন্দুদের এই হতাশাটাকে কাজে লাগিয়ে ব্যাপকভাবে আন্দোলন নামান যায় কিনা, এবং তারা সাকসেসফুল, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, লোকবল দিয়ে বিভিন্ন জায়গাতে আমরা দেখলাম হঠাৎ করেই এই কাজগুলো করতে পেরেছে আর কি।